আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অপয়া, মুখপুরি দিলি তো সকাল সকাল ক্ষতি করে। এই তুই কি চাস বলতো? সব তো খেয়েছিস, জন্ম নিতে মাকে খেলি, তারপর দাদিকে, এখন কি এই সংসারটাও খেয়ে শান্ত হবি? এভাবে চলতে থাকলে সেই সময় দূরে নেই যখন আমাদের ভিক্ষের থালি নিয়ে রাস্তায় বসতে হবে। তুই তো আর মরবি না, আমাদেরই মরতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর চেহারা আমায় দেখাবি, নাকি এগুলো পরিষ্কার করবি? আমার হয়েছে যত জ্বালা, যত সব। ঝাঁঝালো কর্কশ গলায় নূরের সৎমা রুবিনা বেগম কথাগুলো বলে চলে গেল। নূর গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এতক্ষণ তার সৎমায়ের কথাগুলো শুনছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ রুবিনা বেগম শুধু মুখের তীর মেরে ক্ষান্ত হননি, সেই সাথে গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, যেটা সে প্রায়ই করে, মাঝে মাঝে এর চেয়ে বেশিও করে। রুবিনা বেগম চলে যাওয়ার পর নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের টুকরাগুলো তুলে পরিষ্কার করতে থাকে। এই কাপটি হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর এই সামান্য কারণেই তার সৎমা তাকে চর মেরে এতগুলো কথা শুনিয়ে গেলেন। যদিও এতে নূরের কোনো দোষ ছিল না। নূর যখন চা নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ওর ছোট ভাই রবি পিছন থেকে এসে ওকে ভাউ বলে। আকস্মিক এমন হওয়ায় নূর তাল সামলাতে না পেরে হাত থেকে গরম চা ভর্তি কাপটা নিচে পড়ে যায়। এতে কিছু চা ওর পায়ের উপরেও পড়ে, কিন্তু তাতে কি যায় আসে? এ বাড়ির কারো ওটা দেখার কারো টাইম নাই। ওর চেয়েও বেশি মূল্যবান এই কাপ, আর সে কারণেই রুবিনা বেগম তার মহামূল্যবান বাণী শুনিয়ে গেলেন। নূর কাপের টুকরোগুলো উঠিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলল। টুকরোগুলো ময়লার ঝুড়িতে ফেলে পিছনে ফিরতেই দেখল ওর ছোট ভাই রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চেহারায় অপরাধবোধ। নূর মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে রবির কাঁধ ধরে এক হাত দিয়ে রবির থুতনি ধরে উঁচু করে বলল, কি হয়েছে ভাই, এমন প্যাচের মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আমার জন্য মা তোমাকে মারলো, আবার বকলো। তুমি কেন যে আমার জন্য সব হয়েছে? আবার আমাকেও বলতে দিলে না, ইশারায় না করলে। বললে তো আর তোমাকে বকা খেতে হতো না। নূর একটা ফেক মুচকি হাসি দিয়ে বলল, আরে এসব কিছু না, এগুলো তো রোজই হয়, এসব আমার সয়ে গেছে। আর তুই মন খারাপ করিস না, মা বাবারা যেমন সন্তানদের ভালোবাসে তেমন কোনো ভুল পেলে তাদের শাসন করার অধিকারও আছে, বুঝলি? এখন মন খারাপ করিস না কেমন? তুই মন খারাপ করে থাকলে আমার একদম ভালো লাগে না, তুই জানিস না? যত যাই বলো না কেন আপু, ওই ঘসিটি বেগম আমার মা হলেও ওই মহিলাকে আমার একদমই পছন্দ না। এসব কি কথা রবি, উনি তোমার মা, আর গুরুজনদের নিয়ে এসব বলতে নেই। হোহ, গুরুজন না ছাই, আমাকে খালি ওই নিনাকে পটিয়ে গার্লফ্রেন্ড বানাতে দাও, তারপর বিয়ে করে এই বাড়িতে আনলেই ব্যাস ঘসিটি বেগমের দিন শেষ। তারপর বুঝবে কত দুধে কত হরলিক্স। রবির কথা শুনে তো নূর থ হয়ে গেছে। ক্লাস 5-এ পড়া ছেলের মুখে এমন কথা শুনে বিস্ময়ে কাশি উঠে গেছে। কোনো রকমে কাশি থামিয়ে বলল, এসব কি বলছিস ভাই? আরে ঠিকই বলছি আপু, তুমি ওই নিনাকে চেনো না, ও এক নাম্বারের ঝগড়ুটে। ওকে দেখে ডাইনি কটকটিও ভয় পেয়ে বনবাসে চলে যাবে। তাহলে ভাবো এই মহিলার কি অবস্থা করবে। আমার তো ভেবেই সেই মজা লাগছে। নূর হালকা ধমকে সুরে বলল, রবি, তুমি এখন অনেক ছোট, মাত্র 11 বছর বয়স, এসব কথা বলা একদম ঠিক না, তুমি যাও পড়তে বসো। রবি আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। নূর আবার কিচেনে গিয়ে চুলায় আবার চায়ের পানি তুলে দিল। নূর ভালো করেই জানে রবি এসব কথা ওকে বলেছে ওর মন ভালো করার জন্য, কিন্তু ওকে কিভাবে বোঝাবে যে নূরের কাছে এসব এখন ভাত মাছ, এগুলো আর ওর গায়ে লাগে না। এই সব কিছুর অভ্যাস হয়ে গেছে, হবেই বা না কেন, এগুলো তো আর নতুন না। 6 বছর বয়স থেকে এসব সয়ে আসছে ও। নূর ভাবছে ছোট মা তো ঠিকই বলেছে, আমি আসলে একটা অপয়া, তা না হলে কি আমার সাথে এসব হয়? জন্ম নিতেই মা আমাকে একলা করে চলে গেল, বাবাও আমাকে দেখতে পারে না, আর সবার মতো সেও মনে করে আমার জন্যেই মা মারা গেছে। আমাকে দেখলেই তার রাগ লাগে, এজন্য আমিও ভয়ে তার সামনে যাই না। একমাত্র দাদিই ছিল যে আমাকে ভালোবাসতো, আমাকে আদর করত। আমি তার কাছে বড় হয়েছি, কিন্তু সেই সুখও আমার কপালে বেশি দিন টিকলো না। 6 বছর বয়সে দাদিও আমাকে একা করে চলে গেল, আর সেদিন থেকে শুরু হলো আমার এই দুর্বিষহ জীবন। শুনেছি মা মারা যাবার 3 মাস পর দাদি আমার কথা ভেবে বাবাকে আবার বিয়ে করান, কিন্তু দাদি কি আর জানতো যার ভালোর জন্য এটা করছে সবচেয়ে বেশি কষ্ট সেই পাবে? দাদি যতদিন বেঁচে ছিল
ততদিন সব ঠিকই ছিল। ছোট মা আমাকে আদর স্নেহ করত, আমিও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতাম, কারণ আমার জন্মের পর তাকেই মায়ের রূপে দেখেছিলাম। বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকা দিত না, শুধু আমাকে তার সামনে যেতে মানা করত। যদিও বাবা ব্যবসার কাজে বেশিরভাগ দিন বাইরেই থাকে, তাই আমারও তেমন সমস্যা হতো না। কিন্তু যেদিন থেকে দাদি মারা যায় সেদিন থেকে ছোট মার ব্যবহারে পরিবর্তন শুরু হয়। আমাকে আর আগের মতো ভালোবাসতো না, আদর করতো না, বরং আমি কাছে গেলেই ধমকানো আর মারা শুরু করলো। ধীরে ধীরে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু করলো। আমি অনেক কান্না করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, বললেই ছোট মা মারত। বাবার কাছেও বলার উপায় ছিল না, কারণ বাবা তো আমাকে এমনিতেই দেখতে পারতো না। তার উপর ছোট মা আমাকে হুমকি দিত, বাবাকে যদি কিছু বলি তাহলে আমাকে আরও মারবে। আমিও ভয়ে কিছু বলতাম না। বাবা মাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসে পালিয়ে বিয়ে করেছিল, তাই নানা আর মামা মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করেন। এর কারণে নানা বাড়িরও কোনো আশা ছিল না। এভাবেই দিন যেতে থাকে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, একা একা কান্না করতাম। ধীরে ধীরে এসব অভ্যাসে পরিণত হয়ে যায়, আর আমিও বুঝে যাই যে এটাই আমার জীবন, এভাবেই আমাকে বাঁচতে হবে। হঠাৎ পায়ে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূরের ভাবনায় ছেদ পড়ে। নিচে চেয়ে দেখে রবি পায়ে বরফ ঘষছে। নূর নিচু হয়ে রবিকে বলল, কি করছিস ভাই? রবি বরফ ঘষতে ঘষতে বলল, যেটা তুমি কখনোই করবে না। নিজের খেয়াল তো তোমার কখনো হয় না। দেখো কত লাল হয়ে গেছে, নিশ্চয়ই জ্বালা করছে। সেদিকে তো তোমার খেয়ালই নেই, তুমি আছো কাজ নিয়ে পড়ে। রবির কথা শুনে নূরের চোখের কোণে না চাইতেও পানি চলে এলো। এই একটি ব্যক্তি আছে যে ওকে এই পরিবারের সদস্য মনে করে, আর সবার জন্য নূর একজন কাজের লোকের চেয়ে বেশি কিছু না, হয়তো তার চেয়েও অধম। নূর মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিয়ে রবিকে বলল, আরে এটা কিছু না, সামান্য ব্যাপার, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। দেখি ওর তো এখন তোর স্কুল আছে, তো যা রেডি হয়ে নে, আমি তোর জন্য চকলেট মিল্কশেক বানাচ্ছি। রবি বলল, তোমারও তো আজকে ভার্সিটির প্রথম দিন, তুমি যাবে না? নূর মাথা নাড়িয়ে বোঝালো সে যাবে। রবি খুশি হয়ে বলল, ইয়ে আপু, আজকে তোমার অনেক মজা হবে তাই না? নতুন ভার্সিটিতে যাবা? ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আসছি, আমি আর তুমি একসাথে বের হব। কথাগুলো বলতে বলতে রবি চলে গেল। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের পাতিল থেকে কাপে চা ঢেলে রান্নাঘর থেকে বের হলো। রিপার রুমে এসে চায়ের কাপটা বেডের পাশে ছোট টেবিলটায় রাখলো। রুমে কোনো কিছু শব্দ পেয়ে রিপা তার ফেস প্যাক লাগানো মুখে চোখের উপর থেকে শশার স্লাইস সরিয়ে দেখলো নূর চায়ের কাপ রাখছে। মুখে বিরক্তির ছাপ নিয়ে রিপা নূরকে বলল, হাই, তোকে না কতবার বলেছি সকাল সকাল তোর এই অপয়া চেহারা আমায় দেখাবি না, আমি ঘুম থেকে ওঠার আগে যা রেখে যাবি। নূর মাথা নিচু করে বলল, সরি আপু, আমি আগেই দিয়ে যেতাম, আসলে চাটা আনার সময় আমার হাত থেকে পড়ে গেছে, তাই আবার নতুন করে বানিয়ে আনতে সময় লেগে গেল, আর কখনো এমন হবে না। ঠিক আছে ঠিক আছে, যা এখন, সকাল সকাল তোর চেহারা দেখলাম, না জানি দিনটা কেমন যাবে। নূর আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। রিপা রুবিনা বেগমের আগের ঘরের সন্তান। বিয়ের পরে রুবিনা বেগমের সাথে সেও এই বাড়িতে থাকে, এবং সেও রুবিনা বেগমের মতো নূরকে অপমান করার কোনো চান্সই মিস করে না। সব কাজ শেষ করে নূর নিজের রুমে আসে রেডি হতে। আজ তার জীবনে একটা বিশেষ দিন। আজ নূরের ভার্সিটির প্রথম দিন। এত কিছুর পরেও নূর কখনো তার পড়ালেখা বাদ দেয়নি। অবশ্য এই জন্য ওকে অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে। নূর যাতে পড়ালেখা না করতে পারে সেজন্য রুবিনা বেগম কম চেষ্টা করেননি, এবং এখনও করেন। সারাদিন কাজ করাতো যাতে পড়তে না পারে। নূর সারাদিন কাজ করে রাতে যেটুকু সময় পেত ওই সময়টাতে পড়তো। নূরের অন্য কিছুর কমতি থাকলেও আল্লাহ পাক ওকে মেধা ভরপুর দিয়েছে, এই জন্যই অল্পতেই নূর সব পেয়ে যেত। ও কখনো প্রাইভেট পড়তো না, তারপরও সবসময় প্রথম স্থান থাকতো। এজন্য রুবিনা বেগম আর রিপা হিংসায় জ্বলে পড়ে মরত। অবশ্য নূরের পড়ালেখার পেছনে আরও একজন মানুষের হাত আছে। সে হলো নূরের চাচা শরীফ হক। নূরের বাবারা দুই ভাই। নূরের বাবার নাম জারিফ হক আর চাচা শরীফ হক। শরীফ হক নূরের স্কুলের টিচার ছিলেন। সেই সুবাদে শরীফ হক নূরকে পড়ালেখায় অনেক হেল্প করতেন। আগে সবাই একসাথেই থাকতো, পরে নূরের চাচা আলাদা বাড়ি করে ওখানেই তার পরিবার নিয়ে থাকে। শরীফ হকের নিজের কোনো মেয়ে নেই, শুধু একটা ছেলে, তাই সে নূরকে নিজের মেয়েই মতোই ভালোবাসে। সে তো নূরকে নিজের বাড়ি রাখতে চেয়েছিলেন, কিন্তু নূরের চাচি এতে নারাজ। সেও নূরকে বাকি সবার মতো অপয়া মনে করে। নূরের এইচএসসি পরীক্ষার পর রুবিনা বেগম নূরের পড়াশোনা প্রায়ই বন্ধই করে দিয়েছিল। তখন নূর তার চাচার কাছে অনেক কান্নাকাটি করে। তখন শরীফ হক নূরের বাবার সাথে কথা বলে আর নূরের পড়ালেখা কন্টিনিউ করানোর জন্য রিকোয়েস্ট করে।
নূরের বাবাও রাজি হয়ে যায়। নূর অনেক ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। নূর আলমারি খুলে দেখে সব জামাই পুরানো। আজ প্রথম ভার্সিটিতে যাবে, সেখানে সবাই কত দামি দামি জামা কাপড় পরে আসবে, অথচ তার একটা ভালো জামাই নেই পরে যাওয়ার জন্য। নূর মনে মনে বলে, পড়ার সুযোগ পাচ্ছি, এই তো অনেক, জামা কাপড় দিয়ে কি হবে। আর কিছু না ভেবে ওখান থেকে একটা জামা নিয়ে ফ্রেশ হতে যাই। নূর যে রুমটাতে থাকে সেটা এই বাসার সবচেয়ে ছোট রুম। রুমটাতে শুধু একটা খাট আর একটা পুরনো আলমারি আছে। নূর ফ্রেশ হয়ে এসে দেয়ালে টানানো ছোট আয়নাটির সামনে এসে চিরুনি দিয়ে চুলগুলো আছড়ে বিনুনি করে দেয়। তারপর ওড়নাটা মাথায় দিয়ে দিল। ব্যাস হয়ে গেল নূরের রেডি হওয়া। নূরের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে নূর সুন্দর এক কথায় ভয়ঙ্কর সুন্দর। তবে এই সৌন্দর্য সচরাচর সবার চোখে পড়বে না। বছরের পর বছর অযত্ন, অবহেলা আর বিষণ্ণতার কারণে নূরের সৌন্দর্য সহজে কারো সামনে ধরা পড়ে না। তবে যার সত্যিকারের সৌন্দর্য দেখার চোখ আছে, সেই কেবল দেখতে পাবে নূরের নিষ্পাপ চেহারার ওই পবিত্রতা, যেখানে নেই কোনো কৃত্রিমতার ছায়া, আছে শুধু ভরপুর মায়া। দেখতে পাবে ওই টানা ডাগর ডাগর দুটো চোখ, যে চোখে আছে সমুদ্র সমান গভীরতা। নূর ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে যেয়ে দেখল এটো থালাবাটি এলোমেলো হয়ে আছে। খাবার জন্য একটা শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই। নূর ভালো করেই জানে এসব রুবিনা বেগমের কাজ। নূরের পড়াশোনা বন্ধ করানোর জন্য এরকম অনেক পন্থা সে অবলম্বন করে থাকে। নূর টেবিলে সব কিছু পরিষ্কার করে রাখে, তারপর শেষমেশ ওই শুকনো রুটিটাই খেয়ে পানি খেয়ে নেয়, কারণ বাইরে যে খাওয়ার মতো টাকা ওর কাছে নেই। নূর রবিকে ডাকে একসাথে বের হওয়ার জন্য। সামনে এগুতেই নূর দেখে ওর চাচা শরীফ হক বসে আছে সোফায়। মুচকি হেসে নূর বলল, আরে চাচা, কখন এলেন? কেমন আছেন? শরীফ হক মুখে খুশির ঝলক নিয়ে বলল, এই তো মা, ভালো। এইমাত্র আসলাম, দরজা খোলা ছিল তাই ভিতরে এসে বসলাম। তোমার তো আজকে ভার্সিটিতে প্রথম দিন, তাই ভাবলাম দেখা করে যাই। তুমি খুশি তো? নূর বলল, হ্যাঁ চাচা, আমি খুশি। এসব আপনার জন্যই পসিবল হয়েছে। আপনি না থাকলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমাকে দোয়া করবেন চাচা, আমি যেন আপনার মান রাখতে পারি। শরীফ হক বলল, আমার জন্য কিছুই হয়নি, সব হয়েছে তোমার মেধা আর পরিশ্রমের জন্য। তা না হলে কি, যেখানে অনেক লাখ লাখ টাকা দিয়েও ভর্তি হতে পারে না, সেখানে তুমি তোমার মেধার জোরেই টিকে গেছো। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। শরীফ হক তার পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে নূরের হাতে দিয়ে বলল, এই টাকাটা রাখো, নতুন জায়গায় যাচ্ছ, তোমার কাজে লাগবে। নূর ছলছল চোখে চেয়ে রইল। মনে মনে ভাবছে, যেখানে ওর নিজের বাবা ওকে দেখতে পারে না, আজকের এমন একটা দিনেও ওর পাশে নেই, সেখানে উনি চাচা হয়েও আমার সব খেয়াল রাখে। রবির ডাকে নূরের ভাবনায় ছেদ পড়ল। রবি বলল, চলো আপু, আমি রেডি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ চল। রবি শরীফ হককে দেখে বলল, আরে চাচ্ছু, কেমন আছেন? শরীফ হক মুখে হাসি রেখা টেনে বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস। শরীফ হালকা হেসে বলল, তোমার বাবা বাসায় নেই? রবি বলল, না, বাবা তো কাল রাতেই চলে গেছে। শরীফ হক কিছুটা হতাশ স্বরে বলল, ওহ, মনে মনে ভাবছে আজকের এমন একটা দিনেও ভাইয়া মেয়েটার সাথে নেই। নূর বলে উঠল, তাহলে আমরা যাই চাচা। শরীফ হক বলল, হ্যাঁ হ্যাঁ, চলো, আমিও বের হব তোমার সাথে। দেখা করতেই এসেছিলাম, এখন বাসায় যাব। ওরা তিনজন একসাথে বেরিয়ে গেল। রবির স্কুল বাসার কাছেই, হেঁটেই যাওয়া যায়। রবিকে স্কুলের গেটে দিয়ে নূর রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে নূর। রিকশায় গেলে অনেক টাকা লাগবে, তাই বাসেই যাবে। চাচার দেওয়া টাকাগুলো এখনই শেষ করতে চায় না নূর। টাকাগুলো রেখে দিয়ে ওর জরুরি কাজে লাগাবে। যদিও দরকার হলে চাচার কাছে যাওয়ার সাথে দিয়ে দিবে। তারপরও বারবার টাকার কথা বলতে নিজেরই খারাপ লাগে। ভাবতে ভাবতেই বাস চলে এলো। নূর তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। বাসে উঠে দেখে অনেক ভিড়। নূর আগে কখনো এইভাবে একা চলাফেরা করেনি, তাই একটু ঘাবড়ে যায়। অনেক কষ্টে ঠেলে ঠুলে একটা সিট পেয়ে বসে পড়ে। বসে বসে নূর ভাবছে, নানাজি, নতুন জায়গা, নতুন মানুষ, সব কেমন হবে। নূরের স্কুল আর কলেজ একসাথেই ছিল, তাই অন্য কোথাও যেতে হয়নি। এই প্রথম কোনো নতুন জায়গায় যাচ্ছে। নূরের একটু নার্ভাস লাগছে। নূর হয়তো স্বপ্নেও ভাবেনি ওর সাথে আজকে কি হতে চলেছে, যা ওর জীবনের মোড়টাকেই পাল্টে দিবে। হেই গার্লস, সি হিয়ার, কাম আওয়ার হিরো। একগাদা উৎসাহ আর উত্তেজনা নিয়ে একটি মেয়ে তার পাশে থাকা মেয়েগুলোকে কথাটি বলল। সাথে সাথে মেয়েগুলো আরও 4 গুণ উত্তেজনা নিয়ে সামনে তাকালো কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখার জন্য। যেন এখনই না দেখলে
ওদের চোখ অন্ধ হয়ে যাবে আর কখনো কিছু দেখতে পাবে না। তারা শুধু ওই ব্যক্তিটিকে দেখছে বললে ভুল হবে, এক প্রকার চোখের তীর দিয়ে ছিদ্র করে ফেলছে। দেখতে দেখতে প্রথম মেয়েটি বুকের বাম পাশে 2 হাত চেপে ধরে বলল, হাই ইয়ার, একটা মানুষ এতটা হট অ্যান্ড হ্যান্ডসাম কিভাবে হতে পারে? তার সুরের সাথে মিলিয়ে দ্বিতীয় মেয়েটি বলল, আই সোয়াল হেয়ার। যত দেখি মনে হয় আগের দিনের তুলনায় আজ বেশি হ্যান্ডসাম লাগে। জগিং করার সময়ে যে কাউকে এতটা হট লাগে এই ব্যক্তিকে না দেখলে বুঝতামই না। তৃতীয় মেয়েটি বলল, একদম গ্রিক গডের মতো দেখতে, হাইটটাও সে, পুরো 6 ফুট 1 ইঞ্চি। ইস, ফর্সা 6 প্যাক বডির উপর কালো হাতা কাটার টি শার্টে কি মারাত্মক লাগছে। লুক অ্যাট হিজ মাসলস, উফ, একদম ঘায়েল করে দেয়। এতক্ষণে চতুর্থ মেয়েটি হাই হতাশ করতে করতে বলল, আমার তো মমতা রাজা আন্টির মতো গাইতে ইচ্ছে করছে। পোলা তো নয়, একখান আগুনের গলা। আরে এমনি এমনি কি ওনাকে 2020-এ বাংলাদেশের নাম্বার 1 আর ওয়ার্ল্ডের নাম্বার 10 মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলার ঘোষণা করা হয়েছে? আমি তো ওনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় ফলো করি। ওনার সব আর্টিকেলই আমার পড়া। উনি তো অনেক বছর লন্ডনে ছিলেন, গত বছর দেশে ফিরেছেন। এজন্যই তো চেহারায় একটা ফরেনার ভাব আছে। ইস, একবার যদি ছুঁয়ে দিতে পারতাম। আফসোসের সুরে প্রথম মেয়েটি বলল। তার প্রতি উত্তরে দ্বিতীয় মেয়েটি বলল, এই তোর না এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তারপরে অন্য ছেলেকে ছুতে চাস? ছি ছি, তৌবা তৌবা। তৃতীয় মেয়েটি বলল, আরে ওর তো শুধু এনগেজমেন্ট হয়েছে। এরকম একটা ছেলের সাথে একবার রিলেশন করতে পারলে আমি তো আমার হাজবেন্ডকে রেখে চলে যেতাম। পঞ্চম মেয়েটি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, এসব চিন্তা করে কোনো লাভ নেই। উনি যে গম্ভীর আর রাগী লোক, ওনার সাথে রিলেশন তো অনেক দূরের কথা। কোনো মেয়ে ভয়ে ওনার সামনে যাওয়ারই সাহস পায় না। শুনেছি মেয়েদের থেকে উনি 10 হাত দূরে থাকেন, কোনো মেয়েকে কাছে ঘেঁষতে দেয় না। চতুর্থ মেয়েটি হতাশ স্বরে বলল, হেয়ার দেখিস না, আমরা তো প্রতিদিন এই পার্কে ওনার জন্য সকাল থেকে এসে দাঁড়িয়ে থাকি, অথচ উনি আমাদের সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন এই পার্কে থাকা নির্জীব বেঞ্চগুলো আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, যেন আমরা ওনার জন্য অ্যাডজাস্টই করি না। অতঃপর আজও ওদের সবাইকে ইগনোর করে সবার সামনে দিয়ে ওই ব্যক্তিটি এমনভাবে চলে গেল যেন এখানে কখনো কেউ ছিলই না। এতক্ষণ এই মেয়েগুলো সকাল সকাল জগিং করার নামে পার্কে এসে যাকে দেখে নিজেদের লোলুপ আখির তৃষ্ণা মেটাচ্ছিল, সে মহান ব্যক্তিটি হলো মিস্টার সাদমান শাহরিয়ার আদিত্য। বয়স 26, বাংলাদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরমান শাহরিয়ারের ছেলে। বাবার পরে এখন সে নিজেই বিজনেসের ভার নিজের হাতে নিয়েছেন। আদিত্যর যখন 12 বছর তখন ওর মা মারা যায়। পরিবার বলতে বাবা আর ছোট বোন আছে, নাম সানা। আদিত্য এইচএসসি পরীক্ষার পরে লন্ডন চলে যায়, ওখানে যে বাকি এডুকেশন করে। ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি লন্ডনে ওদের যে ব্রাঞ্চ আছে ওখানকার বিজনেসও দেখাশোনা করেন। আদিত্য বিজনেসে হাত দেওয়ার পর থেকে ওদের বিজনেস আরও সফলতা লাভ করে। পুরো ওয়ার্ল্ডে এখন ওদের ব্রাঞ্চ আছে। গত বছর আদিত্যর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদিত্য দেশে চলে আসে। দেশে আসার পর সব বিজনেস এখন ওই দেখাশোনা করে। নিজের ফ্ল্যাটের সামনে এসে চাবি দিয়ে লক খুলে ভিতরে ঢুকলো আদিত্য। কিছুদিন হলো ফ্ল্যাটটি কিনেছে, এখানে সে একাই থাকে। সাভারে ওদের বিশাল বাড়ি আছে, সেখানে ওর বাবা, বোন আর চাচার পরিবার একসাথে থাকে। আদিত্য একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই ওর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে এখানেই থাকে। ভিতরে ঢুকে চাবিটা টেবিলে রেখে সোফায় বসে শরীরটা এলিয়ে দেয়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আদিত্য ফোন হাতে নিয়ে চেয়ে দেখে তাসিরের কল। আদিত্য ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল। হোয়াট? বল। আরে কেউ ফোন করলো তো কেমন আছো, কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে এসব জিজ্ঞেস করে। এটা একটা বেসিক ম্যানার্স। আর এক তুই সোজা বল। তুই কি আমাকে ম্যানার্স শেখানোর জন্য ফোন করেছিস? তুই জানিস না আমার এসব ন্যাকামো একদম পছন্দ না। কি বলার জন্য ফোন করছিস সেটা বল। হ্যাঁ হ্যাঁ, তা পছন্দ হবে কেন, খালি জানিস ঝাড়ি দিতে। আমি দেখেই তোর মতো মানুষের সাথে বন্ধুটা টিকিয়ে রেখেছি। তোর তো সকাল দুপুর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানানো উচিত, আমার মতো একটা বন্ধু পেয়েছিস। হইছে তোর ড্রামা শেষ, নাকি আর কিছু বলবি? হ্যাঁ বলবো, আজকে ক্যাম্পাসে আসিস, ইম্পর্টেন্ট লেকচার আছে। ওকে। আবির আসবে? হ্যাঁ আসবে।
ওকে বাই। বাই। আদিত্য ফোন রেখে মনে মনে মুচকি আসলো। ও জানে তাসির ঠিকই বলেছে। আদিত্যর গম্ভীর স্বভাবের জন্য ওর সাথে তেমন কেউ মিশত না। তো মিশলেও সব বোর হয়ে যেত, না হয় ওর রাগের কাছে ভয় পেয়ে যেত। তাই ওর সাথে কেউ মিশত না। একমাত্র তাসির আর আবিরে ওকে সহ্য করার ক্ষমতা রাখে। সেই ছোটবেলা থেকে এই দুইজনই ওর বন্ধু ভাই সবই। তাসির আদিত্যের বেস্ট ফ্রেন্ড আর আবির আদিত্যর কাজিন, ওর চাচার ছেলে। আদিত্য আর আবির সমবয়সী হওয়ায় ওদের মধ্যে ভাইয়ের চেয়ে বেশি বন্ধুত্বের সম্পর্ক। আদিত্যর সাথে ওরা দুজনও লন্ডনে গিয়েছিল একসাথে। আদিত্য চলে আসায় ওরাও চলে আসে। আদিত্য অবশ্য মানা করেছিল, কিন্তু ওরা শোনেনি। ওদের একটাই কথা, থাকলে একসাথেই থাকবো, গেলে একসাথেই যাব, ব্যাস, বাত খতম। সেদিনই আদিত্য বুঝে গিয়েছিল ওরা দুইজন কত বড় পাগল ওর জন্য। আদিত্য উঠে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। আদিত্য নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে, তাই কোনো বুয়া রাখেনি। নিজের জন্য নাস্তা রেডি করে শাওয়ার নিতে বেডরুমে যায়। আদিত্য শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর ফোন বাজছে। ফোনটা উঠিয়ে দেখে ওর পিএ নিশা কল করেছে। আদিত্য ফোনটা রিসিভ করে বলল, ইয়া, টেল মি নিশা। গুড মর্নিং স্যার। কাম টু দ্য পয়েন্ট নিশা। আসলে স্যার, আজকে আপনার আর গ্রুপের সাথে মিটিং ছিল, সেটাই মনে করানোর জন্য ফোন দিয়েছিলাম। আপনি কখন আসছেন স্যার? আর মিটিংটা কয়টায় রাখবো? আদিত্য কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমি কখন অফিসে আসবো না আসবো সেই কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দিতে হবে না। আর আপনাকে আমি আগেও বলেছি, অফিসিয়াল ব্যাপারে যত কথা সব অফিসের ভিতরে বলবেন, অফিসের বাইরে না। তাই যখন তখন আমাকে ফোন করা আমার একদম পছন্দ না। তেমন কোনো দরকার হলে আমি নিজেই জানাবো, গেট দ্যাট? সরি স্যার। এনিওয়ে, ফোন যখন দিয়েই ফেলেছেন তাহলে শুনুন, আমার আজ অফিসে যেতে দেরি হবে। মিটিংটা 3টায় রাখুন। ওকে স্যার। নিশা কোনো রকমে ফোনটা রেখে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। বাপরে, কি এমন জিজ্ঞেস করেছিল যে এত কথা শুনিয়ে দিল? বেচারি নিশা কত ট্রাই করে আদিত্যের অ্যাটেনশন পাওয়ার জন্য, কিন্তু সে তো কখনো পাত্তাই দেয় না। এসব ভেবে নিশা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আদিত্য রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আসলে আদিত্যরা লন্ডনে MBA করা অবস্থায় আদিত্যর বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে। তার অবস্থা অনেক গুরুতর হয়ে গিয়েছিল, তাই ওদের কোর্স কমপ্লিট না করে বছরের মাঝখানে চলে আসতে হয়। দেশে আসার পর আদিত্যর বাবা কিছুটা সুস্থ হওয়ার পর আবার যেতে চাইলে আদিত্যর বাবা মানা করেন, দেশে থাকতে বলেন। আদিত্য মানা করতে পারে না। তারপর ওরা ঢাকাতেই একটা ভার্সিটিতে ভর্তি হয় কোর্স কমপ্লিট করতে। যেহেতু আদিত্যর বাবা ওই ভার্সিটির ট্রাস্টি, তাই বেশি সমস্যা হয় না। এখন ওদের ফাইনাল ইয়ার চলছে, আর 2 মাস পরেই ফাইনাল এক্সাম। যেহেতু অফিসে যেতে হয় তাই আদিত্য রেগুলার যায় না, ইম্পর্টেন্ট কিছু হলে তবেই যায়। তাসির আর আবির ক্লাসের সব আপডেট ওকে দেয়। আদিত্য কার ড্রাইভ করছিল, এমন সময় ওর বাবার ফোন এলো। আদিত্য কানে নিয়ে বলল, হ্যাঁ বাবা বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এমনি তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম। তা কেমন আছিস বাবা? অনেক দিন হলো তো আর বাসায় আসিস না। সানাও তোকে মিস করছে। ঠিক আছে বাবা, রাতে আসার চেষ্টা করব। আমি তো এখন ভার্সিটিতে যাচ্ছি, বিকেলে আবার মিটিং আছে, তাই রাতে ছাড়া সময় হবে না। ঠিক আছে। আরমান সাহেব অপরাধী স্বরে আবার বললেন, আমার জন্য তোর উপর খুব প্রেশার পড়ে গেছে তাই না? স্টাডি, বিজনেস সব একসাথে করতে হচ্ছে। কি বলছো বাবা? এমন কিছুই না। অযথা চিন্তাভাবনা না করে ঠিকমতো খাওয়া দাওয়া করো আর ওষুধগুলো নিয়মিত নাও। তোমরা ভালো থাকলেই আমার সব ঠিক আছে। আচ্ছা, রাখছি তাহলে। আচ্ছা। ফোনটা কেটে আরমান সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে স্ত্রী সামিহার ফটো ফ্রেমটা বের করলো। ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবির উপর দিয়ে হাত বুলিয়ে দিল। ছবির দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি তো আমাদের একলা রেখে চলে গেলে স্বার্থপরের মতো। একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো? জানো তোমার ছেলে মেয়েগুলো এখন কত বড় হয়ে গেছে? তাদের মুখের দিকে তাকিয়ে তো এখনও বেঁচে আছি, না হলে কবেই চলে যেতাম তোমার কাছে। তোমাকে ছাড়া এতগুলো বছর কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। তোমার চলে যাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আদিত্যের ওপর। সানা তো ছোট ছিল, তাই ততটা বুঝতে পারিনি। আদিত্য তোমার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারিনি। ও তো তোমার সাথেই বেশি ক্লোজ ছিল।
আগে কত হাসি মুখে প্রাণবন চলছিল, তুমি যাওয়ার পর থেকে চুপচাপ থাকতো আর সাথে তেমন কথা বলতো না। ধীরে ধীরে গম্ভীর আর রাগী হয়ে উঠল। ওকে দেখলে আমার খুব খারাপ লাগে। দিনে দিনে কেমন রোবটের মতো হয়ে যাচ্ছে। এখন তো কেবল আল্লাহর কাছে একটাই চাওয়া, ওর জীবনে যেন এমন কেউ আসে ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি ফিরিয়ে আনতে পারবে। এতক্ষণ সানা দরজার পাশে দাঁড়িয়ে ওর বাবার কথা শুনছিল। সানা খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। ও দৌড়ে এসে খাটে ওর বাবার পাশে বসলো। তারপর ওর বাবার এক হাত জড়িয়ে ধরে বলল, তুমি চিন্তা করো না বাবা, আমরা ভাইয়ের জন্য লাল টুকটুকে একটা মিষ্টি বউ বিয়ে করিয়ে আনবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আরমান সাহেব একটু মুচকি এসে বললেন, সেই চেষ্টা কি কম করলাম? সে তো বিয়েতেই রাজি হয় না। আরে হবে হবে, সময় আসলে ঠিকই হবে। সানা ওর মায়ের ছবিটা হাতে নিয়ে বলল, আম্মু কত সুন্দর ছিল, ভাইয়াও আম্মুর মতো সুন্দর, শুধু আমিই সুন্দর না। আরমান সাহেব বলল, দূর বোকা মেয়ে, কে বললো তোকে এইসব কথা? শুধু কি ফর্সা হলেই মানুষ সুন্দর হয় নাকি? সৌন্দর্য মানুষের মন থেকে আসে। যার মন সুন্দর সেই আসল সুন্দর। সানা মুচকি এসে বলল। হুম। নূর ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়াতেই ওর ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো তানি কল করেছে। নূরের ঠোঁটে মুচকি হাসি চলে এলো। নূরের অতি সামান্য কিছু আপন লোকের মধ্যে এই ব্যক্তি একজন যে ওকে অনেক ভালোবাসে, সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকে। নূর ফোন রিসিভ করে বলল, কোথায় তুই? আমি তো চলে এসেছি। পিছনে দেখ। নূর পিছনে ফিরে দেখে তানি দাঁড়িয়ে আছে। নূর এগিয়ে গেল ওর দিকে। তানি মুখে একরাশ হাসি নিয়ে জড়িয়ে ধরল নূরকে। নূর নূর জেন কসম, এম সো অ্যাকাইন্ডেড। আমরা দুজন একই ভার্সিটিতে চান্স পেয়েছি। আমার যে কি মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। কথাগুলো বলে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তানি। নূর বলল, সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? হ্যাঁ হ্যাঁ, চল যাই। তানি নূরের হাত ধরে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই ওর চোখ পড়ে নূরের গালে। তানি ভ্রু কুঁচকে সাথে সাথে দাঁড়িয়ে বলে, এই এই, তোর গালে দাগ কিসের? তার মানে ওই মহিলা আবার তোর গায়ে হাত তুলেছে, তাই না? নূর মুখটা ছোট করে ফেলে। তানি রাগী কণ্ঠে বলে, উফ, ইচ্ছে করে ওই মহিলাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাস দিয়ে আসি। বদমাইশ খচ্চর মহিলা কোথাকার। নূর তানির হাত ধরে বলল, বাদ দে না এসব, আজকের দিন মন খারাপ করিস না, চল ভেতরে যাই। তোর জন্য আমি কিছু করতে পারি না, না হলে জেন্টস কসম দেখিয়ে দিতাম ওই মহিলাকে এই তানি কি চিজ। আচ্ছা দিস, এখন চল। চল। দুইজন ক্যাম্পাসের ভেতর এসে অবাক হয়ে চেয়ে রইল। কত বড় আর সুন্দর ক্যাম্পাস। দুইজন ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ ওরা দেখতে পেল মাঠের একপাশে অনেক লোক জড়ো হয়ে আছে। তানি উৎসুক হয়ে বলল, চল তো দেখি ওখানে কি হচ্ছে। নূর মাথা ঝাঁকিয়ে সাই দিল। ওরা একটু এগিয়ে যেতেই বুঝতে পারলো আসল ব্যাপারটা। এখানে কিছু বদমাইশ সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছে, তাও বাজেভাবে। এসব দেখে নূর তো ভয় শেষ। আসলে ছোটবেলা থেকে ভয় ছাড়া আর কোনো অনুভূতি ওর হয়নি, তাই ও অনেক ভীতু স্বভাবের। তাই তানি নূরের হাত চেপে ধরে বলল, ভয় পাস না, আমি আছি তো। চল আমরা এখান থেকে চলে যাই, না হলে আমাদের সাথেও এমন করবে। নূর কোনো রকমে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চল চল। দুইজন যেই উল্টো দিকে ঘুরে যেতে নেয় তখনই পেছন থেকে কেউ আওয়াজ দেয়, হেই ফুলটুসিরা, কোথায় যাচ্ছ? এদিকে আসো আমাদের কাছে। নূর তানির হাত শক্ত করে ধরে আছে। যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে। কি হলো, কথা কানে যায় না? এদিকে আসতে বলেছি। দুইজন কোনো রকমে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওখানে 5-6 জনের মতো একটা গ্রুপ আছে এবং চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা সবগুলো বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে। নূরের তো ভয়ে অবস্থা কাহিল, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তানি বুঝতে পারছে ওদের কথা না শুনলে খুব খারাপ হবে, তাই সে নিচু স্বরে বলে উঠল, জি ভাইয়া বলুন, কি বলবেন? ওদের ভিতর একজন শয়তানি হেসে জিজ্ঞেস করলো, নাম কি? কোন ইয়ার? তানি, ফার্স্ট ইয়ার। আর তোমার নাম কি? নূরের দিকে ইশারা করে। ওর নাম নূর। তানি বলল। ওদের ভিতরে লিডার ছেলেটা বলল, ক্যাম্পাসে আসলে সিনিয়রদের সম্মান করতে হয়, জানো না? তানি বলল, জি জানি। তাহলে আমাদের দিকে সালাম না করে চলে যাচ্ছিলে কোন সাহসে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম। লিডার ছেলেটা আবার বলে উঠল, সব কথা শুধু তুমিই বলে যাচ্ছ? ও কি কথা বলতে পারে না নাকি বোবা? নূর কথা বলবে কি করে? ভয়ে ওর গলা শুকিয়ে গেছে। ও
মাথা নিচু করে তানির আরও গা ঘেঁষে দাঁড়ালো। তানি ওর অবস্থা দেখে বলল, ভাইয়া আসলে ও একটু লাজুক স্বভাবের, সহজে কারোর সাথে কথা বলতে পারে না, তাই আর কি। লিডার ছেলেটা এবার ব্যঙ্গ করে বলল, লাজুক লতা, ও মাই গড, লাইক সিরিয়াসলি, এই শুনেছিস তোরা? হিয়ার কাম আওয়ার লজ্জাপতি, হা হা হা। নূরের চোখে পানি চলে এসেছে ভয়ে। তানির ভিতরে ভিতরে রাগ লাগলেও কিছু বলতে পারছে না, কারণ ও জানে এদের কিছু বললে আরও বেশি খারাপ হবে। সবাই কতক্ষণ হাসার পর লিডার ছেলেটা আবারও শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে তো লজ্জাপতির লজ্জা ভাঙতে হয়, কি বলিস সবাই? সাথে সাথে সবাই সাই দিয়ে বলল, হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন। এদের কথা শুনে নূর আর তানি আটকে ওঠে। লজ্জা ভাঙবে মানে কি বলছে এরা? তানি ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, না না ভাইয়া, তার কোনো দরকার নেই, প্লিজ আমাদের যেতে দেন। উফ, তা তো হয় না। সিনিয়রদের দায়িত্ব জুনিয়রদের হেল্প করা, তাই আমাদের দায়িত্ব এখন ওর লজ্জা কিভাবে ভাঙানো যায়। কি করা যায়? লেট মি থিঙ্ক। গালে হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে কথাগুলো বলল। একটু পর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ইয়েস, পেয়ে গেছি আইডিয়া। তারপর হাত উঠিয়ে মেইন গেটের দিকে ইশারা করে নূরের উদ্দেশ্যে বলল, ওই যে গেট দেখছো, ওই গেটের সামনে যেয়ে দাঁড়াও। তুমি দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে ওই গেট দিয়ে ঢুকবে, সে যেই হোক না কেন, তাকে তোমার চুমু খেতে হবে। ডোন্ট ওয়ারি, গালে দিলেই চলবে। ওদের কথা শুনে নূরের এখন অজ্ঞান হওয়ার উপক্রম। কি বলছে এসব ওরা? ও কখনো এটা করতে পারবে না। আর তানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। ওদের কথায় ভয় পেয়ে গেছিল, ভেবেছিল ওরা না জানে কি করে। এটা তো তাও সহজ আছে। লিডার ছেলেটা বলল, যাও তাহলে শুরু করো। তানি নূরের দিকে তাকিয়ে ইশারা করলো যেতে। নূর অসহায় মুখ করে মাথা নাড়িয়ে বোঝালো সে পারবে না। তানি কিছু একটা ভেবে ওই ছেলেটাকে বলল, ভাইয়া ওর জায়গায় কাজটা আমি করে দেই। না না, যার কাজ তাকেই করতে হবে, তা না হলে শাস্তি পেতে হবে। এখন ভেবে দেখো কোনটা করবে। তানি নূরের হাত ধরে ওখান থেকে একটু সরে এসে আস্তে করে নূরকে বলল, দেখ নূর, সাহস করে কাজটা করে ফেল, না হলে ওরা আমাদের ছাড়বে না। তুই তো দেখেছিস ওরা কত ভয়ঙ্কর। ওদের কথা না শুনলে আমাদের এখানে টিকে থাকতে দিবে না। শুধু একটা চুমুই তো, তাও গালে, এটা কোনো ব্যাপার না। নূর এবার কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আরে নেগেটিভ ভাবছিস কেন? মেয়েও তো হতে পারে। এইখানে কি শুধু ছেলেরাই পড়ে নাকি? মেয়েরাও তো পড়ে। তুই নেগেটিভ চিন্তা কর। দেখ তুই কত কষ্ট করেছিস এই পর্যন্ত আসার জন্য। তুই কি চাস ওদের ঝামেলার কারণে তোর এখানে পড়াশোনার ক্ষতি হোক? নূর মাথা নাড়িয়ে না বোঝালো। তানি নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, তাহলে যা, মনে সাহস নিয়ে কাজটা করে ফেল। নূর মাথা নাড়িয়ে সায় দিল। লিডার ছেলেটা তাড়া দিয়ে বলল, কি হলো, তোমার ডিসিশন শেষ হলো? আমরা কি সারাদিন দাঁড়িয়ে থাকবো? তানি নূরকে নিয়ে ওদের সামনে যে বলল, এই তো ভাইয়া হয়ে গেছে, ও রেডি। তাহলে যাও, কাজ শুরু করো। আর তুমি এখানেই থাকবে।